আমরা পরিসংখ্যান চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো পরিসংখ্যান চ্যাপ্টারটাতে আমাদের সর্বপ্রথম হচ্ছে পরিসংখ্যান কি এটা একটু জানতে হবে। সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক কৌশল যার দ্বারা সংখ্যাসূচক তথ্য বা উপাত্ত সংগ্রহ, উপাত্তের উপস্থাপন, উপাত্তের বিশ্লেষণ, উপাত্ত সমূহ হতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় তাকে পরিসংখ্যান বলে। তাহলে সেখান থেকে আমাদের যে এটা নিতে হবে সেটা হচ্ছে সংখ্যাসূচক তথ্য। তার মানে সংখ্যাসূচক নয় এরকম কোনো উপাত্ত আমাদের পরিসংখ্যান হিসেবে গণ্য হবে না। এবার উপাত্ত কাকে বলে? যদি কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে কোনো তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাসমূহকে পরিসংখ্যানের উপাত্ত বলে। এই যে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যা। আচ্ছা, এখন এখানে একটি বিদ্যালয়ে 10 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর 20, 35, 45, 50, 35, 50, 60, 70, 80, 40। তো এগুলা হচ্ছে আমাদের পরিসংখ্যানটা হচ্ছে যে একটা বিদ্যালয়ে 10 জন শিক্ষার্থী গণিতে প্রাপ্ত নম্বর। এই যে এইটা পুরোটা হচ্ছে একটা পরিসংখ্যান। আর এখানে যে এই ডাটাগুলা দেওয়া আছে এইগুলা হচ্ছে আমাদের আসলে উপাত্ত, কারণ এগুলো সংখ্যাসূচক। এবার পরিসংখ্যানের কাঁচামাল বলছে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত, অনুসন্ধানাধীন উপাত্তই পরিসংখ্যানের কাঁচামাল। পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কোনগুলো? যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। তার মানে এগুলো হচ্ছে ছোট থেকে বড়র দিকেও সাজানো থাকতে পারে, আবার বড় থেকে ছোটর দিকেও সাজানো থাকতে পারে। বাট সাজানো থাকতে হবে, যদি সাজানো থাকে তাহলে তাকে আমরা বিন্যস্ত উপাত্ত বলবো। আর যদি উপাত্তগুলোকে কোনো ক্রমে সাজানো থাকে না, অর্থাৎ এলোমেলো ভাবে থাকে, তাহলে তাদেরকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলবো। যেমন এখানে 6, 4, 1, 7, 5, আর এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5। তার মানে এখানে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। আর এগুলো হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আর এগুলো হচ্ছে সাজানো নাই, এলোমেলো, তাই এটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আরেকটা উপাত্ত হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্ত। তো শ্রেণী বিন্যস্ত উপাত্ত হচ্ছে এই যে আমরা এখানে যে উপাত্তগুলো দেখলাম, এই উপাত্তগুলোকে যখন আমরা শ্রেণী আকারে প্রকাশ করব তখন তাকে আমরা শ্রেণী বিন্যস্ত উপাত্ত বলবো। এখানে লেখা হয়েছে প্রদত্ত উপাত্তগুলোকে নির্দিষ্ট ব্যবধানে ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত করে গণসংখ্যা সারণীতে, যে ঊর্ধ্বক্রমে শ্রেণীভুক্ত করে গণসংখ্যা সারণীতে উপস্থাপন করলে ওই উপাত্তগুলোকে শ্রেণীবিন্যস্ত উপাত্ত বলে। তার মানে সারণীতে আমাদেরকে উপস্থাপন করতে হবে। যেমন এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে শ্রেণীবৃত্তি হচ্ছে শ্রেণীবৃত্তি হচ্ছে 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। তাহলে এগুলা হচ্ছে আমাদের একটা শ্রেণী আকারে দেওয়া, তাই এটা হচ্ছে শ্রেণী বিন্যস্ত উপাত্ত। এবার হচ্ছে উপাত্তে ব্যবহৃত চলক। উপাত্তে ব্যবহৃত চলক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক।
বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় সেগুলোকে বিচ্ছিন্ন চলক বলে। তার মানে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, তাহলে সেটার নাম হচ্ছে বিচ্ছিন্ন চলক। পূর্ণ সংখ্যা না হলে, তার মানে যে কোনো, যদি যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে সে সকল চলককে অবিচ্ছিন্ন চলক বলে। যেমন বয়স, উচ্চতা, ওজন, জিপিএ, সিজিপিএ, তাপমাত্রা। আচ্ছা, তার মানে এই যেগুলো হচ্ছে বিচ্ছিন্ন চলক এগুলো সবসময় পূর্ণ সংখ্যা হবে। যেমন ধরো জনসংখ্যা হচ্ছে, যেমন কোনো ক্লাসে 50 জন ছাত্র আছে, বা কারো প্রাপ্ত নম্বর হচ্ছে 80, বা পাখির সংখ্যা, যেমন পাখির সংখ্যা হচ্ছে 60। সমিতিতে সদস্য সংখ্যা, কোন সমিতিতে সদস্য সংখ্যা 100। আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন চলক। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে, অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে বয়স, উচ্চতা, ওজন, জিপিএ, সিজিপিএ, তাপমাত্রা। তো যেমন কারো বয়স আমরা কিন্তু বলতে পারি যে 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস। এই যে আমরা ভেঙে বললাম, মানে একটা হলো 1 বছর, একটা পূর্ণ, আর একটা হচ্ছে 2 মাস। তারপরে যেমন উচ্চতা বললাম 5 ফুট 6 ইঞ্চি। তারপরে আমরা বললাম ওজন, ওজন যেমন কারো ওজন হচ্ছে 3.5 কেজি। জিপিএ, জিপিএ যেমন আমরা হচ্ছে বলি 4.58। সিজিপিএ যেমন 4 বা 3.81। তারপর হচ্ছে তাপমাত্রা, যেমন কোথাও তাপমাত্রা হচ্ছে 35.5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে আমরা দশমিক দিতে পারতেছি, এগুলাই হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন চলক। তো পরীক্ষা আমাদের আসে যে আসলে কোনগুলো অবিচ্ছিন্ন চলক, কোনগুলো বিচ্ছিন্ন চলক। তা আমরা মনে রাখবো হচ্ছে যেখানে দশমিক দেওয়া যায় সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন, আর যেখানে দশমিক দেওয়া যায় না সেগুলো হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। আচ্ছা, এবার আমরা আরেকটাতে আসি, সেটা হচ্ছে পূর্ণ শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। তো বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কোনটা? যে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান নয়। যে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান নয় তাকে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান বলে। যেমন এটা একটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান কেন? যেমন এখানে ঊর্ধ্বসীমা 60, আর এখানে ঊর্ধ্বসীমা 61। এখানে নিম্ন সীমা 61, এখানে ঊর্ধ্বসীমা 70, এখানে হচ্ছে নিম্ন সীমা 71। তো আমাদের বলছে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান নয়, তার মানে এই যে 60 আর এখানে 60 না, তাহলে এটা সমান নয়, এই জন্য এটার নাম হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান হচ্ছে যে শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা সমান। তার মানে এটার ঊর্ধ্বসীমা আর এটার নিম্ন সীমা সমান, এটার ঊর্ধ্বসীমা এটার নিম্ন সীমা সমান। এই ধরনের শ্রেণীকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণী। এবার হচ্ছে প্রকৃত উচ্চ সীমা এবং প্রকৃত নিম্ন সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের যে উচ্চ সীমা এটাকে বলা হয় প্রকৃত উচ্চ সীমা, আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানের যে নিম্ন সীমা এটাকে বলা হয় প্রকৃত নিম্ন সীমা। মানে যে এখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, যে এখানে যে এই 20, এই 20 কে আমরা বলতে পারবো প্রকৃত উচ্চ সীমা। আর এখানে যে 10, এই 10 কে আমরা বলতে পারবো প্রকৃত নিম্ন সীমা। এবার হচ্ছে যে একটা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে রূপান্তর। তো নিয়ম এক, একটা হচ্ছে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ
আর হচ্ছে উচ্চ সীমার সাথে 0.5 যোগ। তো এটা যদি আমরা এখানে করি, যে এটা তো আমাদের অবিচ্ছিন্নই, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নকে যদি আমরা অবিচ্ছিন্ন করি, তাহলে প্রথম যে নিয়ম 1 সেটা অনুসারে আমাদের এখানে হবে অবিচ্ছিন্ন শ্রেণী, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা হবে প্রথমটা থেকে 1 বিয়োগ, তাহলে হচ্ছে 50.5 বিয়োগ, আর এটার সাথে যোগ 60.5, আর এটা 60.5, 70.5, আর এটা হচ্ছে 70.5, 80.5, এটা হচ্ছে 80.5, 90.5। তাহলে এটা হচ্ছে নিয়ম 1। এটা কি, যে 0.5 নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ, আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ। আর আরেকটা হচ্ছে নিয়ম 2, সেটা হচ্ছে নিম্ন সীমা থেকে 1 বিয়োগ। নিম্ন সীমা থেকে 1 বিয়োগ হবে, কিন্তু উচ্চ সীমার কোনো পরিবর্তন হবে না। নিয়ম 2টা অনুসারে যদি আমরা এটাকে করতে চাই, নিয়ম 2 অনুসারে যদি এটা করতে চাই, তাহলে আমাদের এখানে হবে, এখানে হবে প্রথমটা থেকে 1 বিয়োগ, পরেরটার কোনো পরিবর্তন নাই। এটা হবে 50 থেকে 60, এটা হবে 60 থেকে 70, এটা হবে 70 থেকে 80, আর এটা হবে 80 থেকে 90। তাহলে এইটা হচ্ছে দুইটা রুলস, যে কিভাবে আমরা বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে রূপান্তর করব। তো এখন কথা হলো যে এই দুইটা নিয়মের কোনটা আমরা ফলো করবো। আসলে দুইটা নিয়মে আমাদের প্রয়োজন। প্রথমে যেটা হচ্ছে 0.5 বিয়োগ, বিয়োগ আর 0.5 যোগ, এটা হচ্ছে আমরা আয়তলেখ আঁকার সময়, বা হচ্ছে আয়তলেখ থেকে বহুভুজ আঁকার সময় এই নিয়মটা ফলো করব। আর এটা আমরা ফলো করব যদি আমরা কখনো অজীব রেখা আঁকি। অজীব রেখার ক্ষেত্রে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়, তখন আমরা হচ্ছে এই নিয়মটা ফলো করব। তো বিষয়টা হচ্ছে এই নিয়মটা দিয়েই অঙ্ক করা যায়, তবে বইয়ের অঙ্কগুলা, বোর্ড বইয়ের ম্যাক্সিমাম অঙ্কগুলা হচ্ছে এই নিয়ম 2, মানে এই নিয়মটা ফলো আপ করছে। আমরা বোর্ড বই অনুসারে হচ্ছে নিয়ম দ্বিতীয়টা ফলো আপ করবো, যদি হচ্ছে অজীব রেখা আঁকতে বলে। আর এটা হচ্ছে আমরা আয়তলেখ আর আয়তলেখ থেকে বহুভুজ আঁকার ক্ষেত্রে ব্যবহার করি। তো এখন হচ্ছে আমরা যাব পরবর্তীতে, যে বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে রূপান্তর করা কেন প্রয়োজন। একটা হচ্ছে আয়তলেখ আঁকার জন্য, আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য, তারপর হচ্ছে অজীব রেখা আঁকার জন্য। এবার আমরা দেখবো ক্রমযোজিত গণসংখ্যা। কোন শ্রেণীর এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে, কোন শ্রেণীর এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার সমষ্টিকে ওই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বলা হয়। যেমন একটা শ্রেণীতে, সারণীতে প্রথম শ্রেণীর গণসংখ্যা 4, দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যা 3, তৃতীয় শ্রেণীর গণসংখ্যা 6। এটা যদি ক্রমযোজিত গণসংখ্যা সারণী হয়, তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আর প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা সমান হবে, কারণ এটার আগে কোনো কিছু যোগ করার মতো নাই। আর আমাদের বলছে যে কোন শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে সেই শ্রেণী গণসংখ্যা এবং তার আগের শ্রেণীর গণসংখ্যার যোগফল। কোন শ্রেণীর এবং তার সকল পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা সমষ্টিক প্রমাণ, তাহলে এখানে 4ই হবে। কিন্তু যখন আমি দ্বিতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা লিখবো, তাহলে আমার আর এই 3-এর সাথে আগের শ্রেণীর গণসংখ্যা যোগ করতে হবে, 3 আর 4 যোগ করে 7। আবার আমি যদি তৃতীয় শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করতে চাই, তাহলে আমাকে হচ্ছে এই 6-এর সাথে আগের দুইটা গণসংখ্যা যোগ করতে হবে। এই যে 3 যোগ 4 যোগ 6 এই যোগ হচ্ছে 13। তো আমরা পরীক্ষাতে যেটা করি আর কি, আমি একটু এখানে দেখাই, যে আমরা সবাই করে যেটা অভ্যস্ত, আসলে ওইটাই করব আমরা, বা নিয়ম হচ্ছে এটা আর কি। যেমন এখানে গণসংখ্যা 6, এখানে 3, এখানে 2, এখানে 5। আমরা প্রথমে 6 বসাই দিই, তারপরে এই যে এই দুইটা যোগ করি। এই দুইটা যোগ করলে কত হয়, 9। পরে এই দুইটা যোগ করি, তাহলে হয় 11। এই দুইটা যোগ করলে হয় হচ্ছে 16। একই কথা, আসলে বিষয়টা হচ্ছে এখানে 9 হয়েছে, 3 আর 6 যোগ করলে এখানে 11 হয়েছে। 3, এই 6, 3, 2 এর যোগফল, আর এখানে 16 হয়েছে, 6, 3, 2, 5 এর যোগফল। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে
ক্রমযোজিত গণসংখ্যা আমাদের কেন প্রয়োজন? এটা আমাদের প্রয়োজন যে অনেক সময় স্যাররা প্রশ্ন করে, ক নাম্বার প্রশ্নে সৃজনশীলের, যে ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। আবার সারণী থেকে মধ্যক নির্ণয়ের জন্য আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার এই সারণী আঁকতে হবে, মানে লিখতে হবে। ক্রমযোজিত গণসংখ্যার লেখো বা অজীব রেখা আঁকার জন্য তাহলে আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা তিনটা কারণে বের করবো। যদি কখনো স্যার ক নাম্বার সেটা বের করতে বলে, আর নাইলে যদি আমাদের কখনো মধ্যক বের করতে বলে, অবশ্যই সারণী থেকে যদি কখনো মধ্যক বের করতে বলে, তাহলে অবশ্যই আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা লাগবে। আর হচ্ছে অজীব রেখা অঙ্কনের জন্য, এবার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, মানে কোনো কিছুর মাঝামাঝি অবস্থান। তো অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীভূত হয়। আচ্ছা, মানে মাঝামাঝি আসে। আবার গণসংখ্যা নিবেশন সারণীতে উপস্থাপন করা হলে মাঝামাঝি কোনো একটি শ্রেণীতে গণসংখ্যার প্রাচুর্য দেখা যায়। উপাত্ত সমূহের মাঝামাঝি মানের দিকে বা মাঝামাঝি শ্রেণীর দিকে পঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। সাধারণভাবে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটি, যে আমরা গাণিতিক গড় বের করি, মধ্যক বের করি, প্রচুরক বের করি। এই তিনটাই আসলে হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক। মানে আমরা গড় বের করাও মানে, যেমন আমার কাছে যদি 10টা ডাটা থাকে, তাহলে গড় বলতে ওই 10টা ডাটার মাঝামাঝি কোনো একটা সংখ্যাকে বোঝায়। মধ্যক বলতে সেই 10টা সংখ্যার মাঝামাঝি কোনো সংখ্যাকে বোঝায়। প্রচুরক বলতেও সেই 10টা সংখ্যার মাঝামাঝি কোনো সংখ্যাকে বোঝায়। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেখচিত্র অঙ্কন। তো লেখচিত্র অঙ্কনের ক্ষেত্রে আমরা যেটা ভুল হয়, আমরা আসলে এই লেখচিত্রের ক্ষেত্রে আমি কি লেখচিত্র আঁকতেছি, সেই লেখচিত্রের জন্য আমার আহ কোন কোন ঘরের সারণী আঁকতে হবে। যেমন আমাদের এই যে সারণী, এই সারণীতে আমাদের লিখতে হয়, যেমন এখানে শ্রেণী, তারপর হচ্ছে গণসংখ্যা, তারপর হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, বা কখনো শ্রেণী মধ্যমান প্রয়োজন হয়। তো এই যে কোন কোন ঘর লাগবে এইটা, এবং হচ্ছে আমি যেই চিত্রটা আঁকবো তার জন্য এক্স অক্ষ বরাবর কি বসাইতে হবে আর ওয়াই অক্ষ বরাবর কি বসাইতে হবে, এই জিনিসটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তা না হলে আমাদের হচ্ছে লেখচিত্র আঁকার সময় ভুল হবে। যেমন আমরা যদি আয়তলেখ অঙ্কন করতে যাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই যে শ্রেণী ব্যবধানটা থাকবে সেটাকে অবশ্যই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে রূপান্তর করে নিব। কিভাবে? ওই যে নিয়ম 1 অনুসারে 0.5 বিয়োগ আর 0.5 যোগ, এই রুলসটা ফলো করে। কারণ আমরা হচ্ছে আয়তলেখ আঁকতেছি, আর যদি আয়তলেখ থেকে বহুভুজ আঁকতে চাই তাহলে এটা করব। আচ্ছা, তো এক্স অক্ষ বরাবর আমরা বসাবো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষ বরাবর বসাবো গণসংখ্যা। তাহলে আয়তলেখ আঁকার সময় আমরা কি করব, এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। এবার আমরা যখন ছক কাগজে আঁকবো, আঁকার পর আমাদের কিছু দুটা লাইন লিখতে হয়। সেটা হচ্ছে যে এক্স অক্ষ বরাবর যদি আমাদের শ্রেণী ব্যবধান, যদি আমাদের ওই অঙ্কটার জন্য শ্রেণী ব্যবধান যদি 5 হয়, তাহলে আমরা লিখবো এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম এক ঘর সমান 1 একক। আর যদি শ্রেণী ব্যবধান 10 হয়, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কি লিখবো, যে 1 ঘর সমান 2 একক। কারণ ব্যবধান যদি আমরা চিত্র আঁকার সময় আসলে মূলত পাঁচ করেই ধরি, আমাদের এখানে 5টা দাগ থাকে, 5টা ঘর থাকে, এরকম 5টা। তো এখানে যদি ব্যবধান আমাদের 10 হয়, তাহলে আমাদের 1 ঘর অতিক্রম মানে 2 ঘর বোঝাইতে হবে, 2 ঘর অতিক্রম মানে 4 ঘর বোঝাইতে হবে, 3 ঘর মানে 6, 4 ঘর মানে 8। এই জন্য শ্রেণী ব্যবধানটা 10 আছে নাকি 5 আছে এটা আমাদের খেয়াল করতে হবে। যদি 5 হয় তাহলে ভালো, 1 ঘর সমান 1 এককে লিখবো, কিন্তু যদি 10 হয় তাহলে 1 ঘর সমান 2 একক, এই কথাটা সঠিকভাবে লিখতে হবে। আর ওই অক্ষ বরাবর সর্বদা হচ্ছে 1 ঘর সমান 1 একক লিখবো, কখন আয়তলেখ আকার। এখন যদি আমাদের গণসংখ্যা বহুভুজ আঁকতে বলে, তাহলে গণসংখ্যা বহুভুজ আবার আঁকা যায় হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ, আর একটা হচ্ছে সরাসরি বহুভুজ। তো আয়তলেখ থেকে যখন বহুভুজ আঁকতে বলবো, তো অবশ্যই আমাদের হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হবে। যদি সেই শ্রেণীর ব্যবধানটা অবিচ্ছিন্ন থেকে থাকে তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করব না। বাট যদি সেই শ্রেণী ব্যবধানটা বিচ্ছিন্ন হয়, তাহলে তাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, মানে শ্রেণীসীমা রূপান্তর করতে হবে। আচ্ছা, এবারও কি করবো, এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বসাবো, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা যে চার্টটা আঁকবো,
এই যে চার্ট আঁকতে হবে, অবশ্যই চার্ট আঁকার পরে আমাদের হচ্ছে কি করতে হবে, চিত্র আঁকতে হবে, বিবরণ লিখতে হবে। এই চার্টে আমাদের শ্রেণী মধ্যবিন্দুর ঘরটাও থাকতে হবে। আচ্ছা, কারণ আমরা যখন আয়তলেখ আঁকবো তখন হচ্ছে এই গ্রাফে, এরকম গ্রাফে হচ্ছে সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের 10.5, এটা হচ্ছে আমাদের 20.5, এটা হচ্ছে আমাদের 30.5। সাপোজ এখান থেকে এখান পর্যন্ত আমাদের হচ্ছে বহুভুজ আঁকতে হবে আয়তলেখ থেকে। তাহলে এটা থেকে এই যে এই পর্যন্ত আমাদের হচ্ছে আয়তলেখ আঁকা আছে, আবার এখান থেকে এই পর্যন্ত আয়তলেখ আঁকা আছে, আবার এখান থেকে এই যে এই পর্যন্ত ধর এটা 40.5 আয়তলেখ আঁকা আছে। এখন শ্রেণীর মধ্যবিন্দু, এই যে এটার মধ্যবিন্দু যেখানে, এই মধ্যবিন্দু গুলো আমাদের হচ্ছে বহুভুজ আঁকার সময় যোগ করতে হয়। এই জন্য শ্রেণী মধ্যবিন্দুটা লাগবে, এই যে এটা আমরা যোগ করব, এটা যোগ করে আমরা হচ্ছে এভাবে আঁকবো। আচ্ছা, এবার যদি আমাদের এই কি কি লাগবে, শ্রেণী ব্যক্তি লাগবে, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে, গণসংখ্যা লাগবে, শ্রেণী মধ্যমান লাগবে, তখন যখন আমরা আয়তলেখ থেকে গণসংখ্যা বহুভুজ আঁকবো। আচ্ছা, যদি আমরা শুধু আয়তলেখ আঁকি তাহলে কিন্তু আমাদের শ্রেণী মধ্যবিন্দুটা লাগবে না। এই যে উপরে, এই যে আমাদের যদি বলে যে শুধু আয়তলেখ আঁকো, তাহলে আমাদের এই যে চার্টের ভিতরে, এই চার্টের ভিতরে এই শ্রেণী মধ্যবিন্দু, এই যে শ্রেণী মধ্যমান, এইটা আমাদের আর লাগবে না। কিন্তু আয়তলেখ থেকে যখন বহুভুজ আঁকতে বলবে তখন আমাদের অবশ্যই এটা লাগবে। এখন যদি আমাদের সরাসরি বহুভুজ আঁকতে বলে, তাহলে সরাসরি বহুভুজ আঁকতে বললে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান দিব, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিব। তার মানে এই ক্ষেত্রে আমাদের আর শ্রেণীটা কি অবিচ্ছিন্ন নাকি বিচ্ছিন্ন এটা আমাদের দেখার দরকার নাই। আমরা সরাসরি কি করব, যে শ্রেণী মধ্যমান বের করে ফেলবো। আমাদের যে চার্ট দেওয়া থাকবে, সেই চার্ট থেকে আমাদের যে শ্রেণী ব্যবধান দেখবে, শ্রেণী ব্যবধান লাগবে, তারপর শ্রেণী মধ্যমান লাগবে, আর এখানে গণসংখ্যা। তাহলে এখানে থাকবে শ্রেণী ব্যক্তি মানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, এখানে থাকবে শ্রেণী মধ্যবিন্দু, আর এখানে থাকবে হচ্ছে গণসংখ্যা। মানে জাস্ট তিনটা ঘর লাগবে, এখানে আর অবিচ্ছিন্ন করার প্রয়োজন নাই। অবিচ্ছিন্ন থাকলে অবিচ্ছিন্ন থাকবে, বিচ্ছিন্ন থাকলে বিচ্ছিন্ন থাকবে। তার মানে এখানে আমাদের এক্সট্রা ভাবে এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন সেটা দেখতে হবে না, কখন, যখন আমাদের সরাসরি বহুভুজ আঁকতে বলবে। আর এই ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান বসাবো, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা। তার মানে এখানে একটু পার্থক্য হয়েছে। এতক্ষণ ধরে আমরা যখন আয়তলেখ আঁকতেছি, এই যে আয়তলেখ আঁকতেছি, তখন আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিছি। তারপরে আয়তলেখ থেকে যখন আমরা বহুভুজ আঁকছি তখন আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দিছি। কিন্তু এখন আমরা দেখলাম যে যখন সরাসরি বহুভুজ অঙ্কন, তখন আমাদের এক্স অক্ষ বরাবর শুধু শ্রেণী মধ্যমান দেব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, যে এই ক্ষেত্রে যে আমরা বিন্দু বসাবো, এই বিন্দুটা বসাবো কোথায়, বিন্দুটা বসাবো হচ্ছে শ্রেণী মধ্যমানের উপর। আর এই ক্ষেত্রে ছক কাগজে দুটি শ্রেণী মধ্যমান অতিরিক্ত বের করতে হবে। তো এটা আসলে কিরকম, এটা একটু যদি আমি এখানে ব্যাখ্যা করি। যেমন আমাদের একটা সারণীতে এরকম আছে সাপোজ, এটা হচ্ছে 10 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40। তো এটা শ্রেণী মধ্যমান আমরা 15, সাপোজ 15 দিলাম। এটা হচ্ছে, এটা কি দিই, 20 বানায় দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 25। আর এটাও আমি 30 দিই, তাহলে এটা হচ্ছে আমাদের 35 আর কি। আচ্ছা, এখানে গণসংখ্যা আছে 5, এখানে আছে 6, এখানে আছে হচ্ছে 4। তো এখানে আমরা এটা থেকে যখন আমরা সরাসরি বহুভুজ আঁকবো তখন আমাদের এইটা লাগবে। কারণ আমরা বলছি যে এখানে আমাদের কথাটা বলা হয়েছে যে ছক কাগজে দুটি শ্রেণী মধ্যমান অতিরিক্ত লাগবে। আহ তো এর মধ্যে একটি হচ্ছে প্রথমের জন্য, আর অপরটি হচ্ছে শেষের জন্য। তো এটা কিরকম কথা, যেমন এখানে এইটার জন্য যদি আমি বহুভুজটা আঁকতে যাই তাহলে আমি এখানে কিভাবে কাজ করবো। এটা হচ্ছে সাপোজ আমার ছক কাগজটা, যে এটা হচ্ছে আমার ছক কাগজ। তাহলে এই ছক কাগজে আমি সর্বপ্রথম বসাবো কি, আমি এক্স অক্ষ বরাবর বসাবো শ্রেণী মধ্যমান। আমার এখানে শ্রেণী মধ্যমান শুরুতে আছে 15। তো আমি এখানে সাপোজ হচ্ছে
এই যে এখানে সাপোজ হচ্ছে 15 বসাইলাম। তারপরে হচ্ছে আমার আছে 25, এখানে আমি 25 বসাইলাম। এখানে আছে 35, এখানে 35 বসাইলাম। এরপর আমি আরেকটা ঘর দিব। তো এই যে এইখানে যে আমি একটা দাগ দিয়ে রাখছি, আর এইখানে যে আমি আরেকটা দাগ দিলাম, এই যে এটাই হচ্ছে আমার সেই প্রথম শ্রেণীর মধ্যমান, আর এটাই হচ্ছে আমার শেষ শ্রেণীর মধ্যমান। এই দুইটাই হচ্ছে আমাকে এক্সট্রা শুধু এখানে লিখতে হবে। এখানে হচ্ছে ছকের ভিতরে লেখা যায় না, এখানে লিখতে হবে। এখানে যেহেতু আসছে 15 আর এখানে আসছে 25, তাহলে এখান থেকে এখানে আমাদের ব্যবধান 10, তার মানে এটা হচ্ছে আমাদের 5। এটা আমরা বুঝতেছি। আর এটা হবে আমাদের 45, কারণ আমাদের প্রত্যেক ক্ষেত্রে 10 করে বেশি। 15 থেকে 25 হচ্ছে 10, 25 থেকে 35 হচ্ছে 10। তাহলে আমাদের এই 15-র আগে যে শ্রেণী মধ্যমানটা সেটা হবে 5, আর এটা হবে 45। এই যে এই দুইটা আমাদের এক্সট্রা। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাতে আরেকটা কথা লিখছি, যে আমাদের বিন্দুটা কোথায় বসবে। বিন্দুটি বসবে শ্রেণী মধ্যমানের উপর। যেমন এখন আমাদের এই 5 থেকে 15 এই জায়গায় আমাদের এই হচ্ছে 5, তাহলে এই যে বিন্দু বসবে, আর বিন্দুটা তো আমি উপরে 5 ঘর উপরে উঠলাম, ওইটা কোথায় বসাবো? এই শ্রেণী মধ্যমানের উপরে, যেখানে শ্রেণী মধ্যমানের উপর। আবার 25 হচ্ছে 6, এখানে এই যে শ্রেণী মধ্যমানের উপর। তারপর হচ্ছে 35 হচ্ছে 4, এই যে শ্রেণী মধ্যমানের 35-এর উপর বসাইছে। এবার এখান থেকে আমি হচ্ছে যোগ করবো। তো এটা তো আমার ছিল না, এটার আমি ভাঙা ভাঙা দাগ দিব। এইটা যোগ করব, এইটারে যোগ করব। এবার এখানে আমার যে 45 পর্যন্ত ছিল না, এটাকে আমি ভাঙা ভাঙা দাগ দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সঠিক। আবার যদি পুরোটা দাগ দিয়ে দিই তাও সমস্যা নাই, বাট নিয়ম হচ্ছে বোর্ড বইতে যে এইটুকু ভাঙা রাখছে, পরে হচ্ছে যোগ করছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো অজীব রেখা। আমি ক্লিয়ার করি। তো অজীব রেখা আঁকার জন্য, অজীব রেখা আঁকার জন্য আমাদের হচ্ছে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, শ্রেণী ব্যবধানটি অবিচ্ছিন্ন করে নিতে হবে। আর অবিচ্ছিন্ন থাকলে তো ভালোই, অবিচ্ছিন্ন থাকলে ভালো, না থাকলে করে নিতে হবে। আর এই করার ক্ষেত্রে আমরা বলছি নিয়ম 2 ফলো করব, নিয়ম 2 ফলো করব। নিয়ম 2 কি ছিল? নিম্ন সীমা থেকে 1 বিয়োগ, আর উচ্চ সীমায় কোনো পরিবর্তন নাই। নিয়ম 2 ফলো করব। আচ্ছা, এক্স অক্ষ বা উচ্চ সীমা বসাবো, এবং এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বার হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তারপরে এটা পুরোটাই ভিন্ন। এতক্ষণ পর্যন্ত সব ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাইছি, এখানে কি ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর এক ঘরকে 1 একক অথবা 2 একক ধরবো। যদি ব্যবধান 5 হয়, শ্রেণী ব্যবধান 5 হয়, তাহলে এক ঘরকে 1 একক ধরবো। আর যদি শ্রেণী ব্যবধান 10 হয়, তাহলে এক ঘরকে 2 একক ধরবো। কিন্তু উভয় অক্ষ বরাবর সর্বদা এক ঘরকে 2 একক ধরবো, বা এর বেশিও ধরা যায়। আমরা কেন এটা করবো? কারণ আমরা জানি এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা অনেক সময় 100 হয়ে যায়, বা অনেক সময় 80ও হয়ে যায় টোটালটা। তো আমাদের তো যে এই পরীক্ষার খাতায় যে ছক কাগজ দেবে, এই ছক কাগজের ওয়াই অক্ষ বরাবর, এই যে এই ওয়াই অক্ষ বরাবর এত ঘর থাকবে না, যেহেতু ছোট একটা কাগজ, ছক কাগজ দিবে, গ্রাফ পেপার দিবে। এই জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর সবসময় এক ঘরকে সর্বনিম্ন 2 একক ধরবো, অথবা এর চেয়ে বেশি ধরতে চাইলে সেটাও পারা যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে বিন্দুটি যে আমরা বসাবো, সেই বিন্দুটি বসাবো উচ্চ সীমার উপর। বিন্দুটি বসাবো উচ্চ সীমার উপর। আচ্ছা, এবার হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী মানে আমাদের কিছু উপাত্ত দিবে, উপাত্ত দিয়ে বলবে কি যে এখান থেকে একটা সারণী তৈরি করো। তো এই সারণী তৈরি করার সময় আমাদের কি কি বিষয়গুলা, আহ এই যে ধাপগুলো অনুসরণ করতে হয়। তো আচ্ছা, গণসংখ্যা নিবেশন সারণী কি? কোন পরিসংখ্যানের উপাত্তগুলোকে উপস্থিতি সংখ্যার ভিত্তিতে শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা নির্ণয়ের মাধ্যমে একটি ছক আকারে বিন্যস্ত করলে তাকে গণসংখ্যা নিবেশন সারণী বলে। নিবেশন সংখ্যা সারণী বলে। আচ্ছা, তো গণসংখ্যা নিবেশন সারণী তৈরি ধাপ হচ্ছে প্রথমে পরিসর, তারপরে শ্রেণী ব্যক্তি, তারপরে শ্রেণী সংখ্যা, তারপরে হচ্ছে ট্যালি সাহায্যে গণসংখ্যা নির্ণয়।
তো ট্যালি বিষয়টা কি? ট্যালি বিষয়টা আমাদের এখান থেকে স্কিপ হয়ে গেছে। ট্যালিটা হচ্ছে এই যে ট্যালি। ট্যালি হচ্ছে এক প্রকার ইউনারি সংখ্যা পদ্ধতি, মানে প্রতীক। এটি মূলত হিসাব বা গণনার জন্য ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে এই যে এইভাবে চারটা দাগ দেওয়ার পর পাঁচটা যখন হয় তখন আমরা হচ্ছে এইভাবে দিই, যেভাবে দিই। যেমন আমাদের কোথাও হচ্ছে চারটা হয়েছে, চারটা এভাবে দিব। কিন্তু পাঁচটা যদি হয় তাহলে আমরা এভাবে চারটা দেওয়ার পর এইভাবে দিব, এই পাঁচটা। আর যদি এর বেশি হয়, যেমন ছয়টা, তাহলে আমরা হচ্ছে এই যে পাঁচটা দেওয়ার পরে এই যে ছয়। এটা হচ্ছে আমাদের ট্যালি চিহ্ন। তো এখন এখন হচ্ছে আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা হচ্ছে, আমরা সূত্রগুলো সবাই জানি। সূত্রগুলো হচ্ছে প্রথমে হচ্ছে পরিসর। তো পরিসর হচ্ছে কি, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান যোগ এক। শ্রেণী সংখ্যা পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তো এখানে একটা কথা আমাদের বলতে হবে, সেটা হচ্ছে যে যদি কখনো আমাদের এই শ্রেণী সংখ্যা পূর্ণ সংখ্যা আসে তো ভালো, বাট যদি কখনো এরকম আসে 7.1 বা আমার আসুক 7.9, তো 7.1 আসুক আর 9 আসুক, আমি এটাকে লিখে দিব 8, এটাকেও লিখে দিব 8। তার মানে এখানে কথাটা এরকম যে 7.1 কিন্তু 7-এর কাছাকাছি, তারপর আমাকে 8 লিখতে হবে। আর 7.9 এটা হচ্ছে 8-এর কাছাকাছি, তাই 8 লিখছি, তবে তা না। কথা হচ্ছে যে আমাদের যার কাছাকাছি হোক না কেন, দশমিকের পরে এক থাকলেও আমি পরবর্তী পূর্ণ সংখ্যা লিখবো, আর তার কাছাকাছি থাকলেও পরবর্তী পূর্ণ সংখ্যা লিখবো। আচ্ছা, এখন কেন? কারণ শ্রেণী সংখ্যা আসলে একটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি চলক হিসেবে যদি বলি, তাহলে এটা হচ্ছে একটা বিচ্ছিন্ন চলক। এটা কখনো দশমিক হয় না। আর শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি, এই যে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জায়গা অঙ্কের। ছোট্ট একটা ভুলের কারণে পুরো অঙ্কের মার্কস জিরো হয়ে যেতে পারে। কেন? কারণ আমাদের পরিসংখ্যানে দেখা যায় প্রত্যেকটা অঙ্কেই শ্রেণী ব্যবধান মানে এইচ এর মান লাগে। তো এই এইচ এর মান আমরা খুব সবাই একটা নিয়মই জানি, বাট আরেকটা নিয়ম আছে সেটা আমরা জানি না। এই সিলি ভুলটা যদি কখনো স্যার চায় যে আসলে এই ভুলটা মানে স্টুডেন্টরা করে কিনা সেটা চেক করবে, তাহলে আসলে দেখা যাবে যে আমরা অনেকে ভুল করতে পারি। তো এটা কি, যে এই শ্রেণী ব্যবধান নির্ণয়ের সময় আমাকে খেয়াল করতে হবে স্যার যে শ্রেণী থেকে আমাকে শ্রেণী ব্যবধান বের করতে দিয়েছে সেইটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। তা আমরা সবাই মূলত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে, যে আমরা জানি অনেকে হচ্ছে হাতে কর গুণে। আর এটা হচ্ছে কি, যে আমরা যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে শ্রেণী উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা যোগ এক, মানে অনেকটা পরিসরের মতো। তো এই পরিসরের মতো রুলসটা কখন অ্যাপ্লাই করবো, যখন সেই শ্রেণীটা বিচ্ছিন্ন শ্রেণী হয়। কিন্তু যদি অবিচ্ছিন্ন শ্রেণী হয় তাহলে কিন্তু আসলে এক যোগ করতে হবে না, শুধুমাত্র বিয়োগ করতে হবে। তাই যদি পরীক্ষায় অবিচ্ছিন্ন শ্রেণীর একটা অঙ্ক থেকে আমাকে মধ্য, গড়, প্রচুরক বের করতে দেয়, আর সেখানে যদি আমার এইচ নির্ণয়টা ভুল হয়ে যায়, তাহলে আমি অঙ্কে ডাবল জিরো পাবো। তাই খেয়াল করতে হবে যে আমাদের এই শ্রেণীটা কি অবিচ্ছিন্ন শ্রেণী নাকি বিচ্ছিন্ন শ্রেণী। তার মানে হচ্ছে আমি যদি উপরে যাই, যেমন এইখান থেকে আমি যদি বলি এইখানে আমার এইচ কত, তাহলে এখানে আমাদের এইচ এর সূত্র হবে প্রথমটা, কারণ এটা বিচ্ছিন্ন। এই যে 60-এর শেষে 100 যায়, তাহলে এটাতে এইচ হবে কত, 60 বিয়োগ 50, মানে 60 - 51 প্লাস 1। তাহলে এখানে হবে 10, এখানে হবে 10। আর আমি যদি এটাতে যাই, তাহলে এটাতেও আমার আসলে 10 হবে, কারণ এখানে আমি এক যোগ না করেই 10 পাবো। তাহলে হচ্ছে কি 20 - 10 ইকুয়াল হচ্ছে 10, কারণ এটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্নের ক্ষেত্রে আর এক যোগ করতে হয় না। এখন এই এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে এবং আসার পরে যদি আমরা এইচ বের করতে চাই, তো আমরা মেজরিটি 11 লিখে ফেলতে পারি। বাট এখানে 11 লেখা যাবে না, কারণ এটা একটা অবিচ্ছিন্ন শ্রেণী। এখন হচ্ছে আমরা পরবর্তী সূত্রগুলোতে চলে যাই, গড় নির্ণয়। তো গড় হচ্ছে আমরা সেই ক্লাস 4 বা 5 থেকে গড় নির্ণয় আমরা শুরু করি। তো সেই গড়ের সেই বেসিক সূত্রটাই, গড় সমান হচ্ছে মোট যোগফল আর নিচে হচ্ছে মোট রাশি সংখ্যা ছিল, রাশিগুলোর যোগফল বা রাশি সংখ্যা। সেই সূত্রটাই এখানে অ্যাপ্লিকেবল। তো গাণিতিক গড় হচ্ছে উপাত্তের মোট যোগফল আর মোট গণসংখ্যা। তো এখানে হচ্ছে যদি এই সূত্রটা আমরা কখন লিখবো, এটা লিখবো যখন উপাত্তগুলো শ্রেণী বিন্যস্ত নয়, মানে শ্রেণী বা সারণী আকারে নেই। কিন্তু যদি শ্রেণী বা সারণী আকারে থাকে তাহলে হচ্ছে আমরা
গাণিতিক গড় ব্যবহার করবে এটা সামেশন fi(xi/n), অর্থাৎ fi(xi) এর যোগফলকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব। f হচ্ছে গণসংখ্যা, xi হচ্ছে মধ্যমান, আর n হচ্ছে মোট গণসংখ্যা। এফ হচ্ছে গণসংখ্যা আর এন হচ্ছে মোট গণসংখ্যা। শ্রেণী মধ্যমান যেটা হচ্ছে এক্স আই এর মান, এটা হচ্ছে নিম্ন সীমা আর উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা সবাই জানি আমরা। আর গুরুত্বযুক্ত উপাত্ত, অর্থাৎ এটা আমি মনে রাখতে বলবো এইভাবে, যে যে সকল শ্রেণীবিন্যস্ত উপাত্তে শ্রেণী ব্যবধান মানে এইচ নির্ণয় করা যায় না, এইচ নির্ণয় করা যায় না, যে সকল শ্রেণীবিন্যস্ত উপাত্তে এইচ নির্ণয় করা যায় না, সেই সকল ক্ষেত্রে আমরা এক্স বার ইকুয়াল সামেশন fi(wi/n). তো এটা একটু আমি ক্লিয়ার করি, আসলে এই যে ফর্মুলাটা আমরা কোন অঙ্কে ব্যবহার করব। যেমন যেমন এই যে এই অঙ্কটাতে আমাদের এই যে এখানে গড় বের করতে হবে। আবার যে এই অঙ্কটাতেও আমাদের গড় বের করতে বলছে, কারণ এই অঙ্কটাতে আমাদের শ্রেণী ব্যবধান বের করা যাবে, কারণ এই যে শ্রেণী উচ্চ সীমা নিম্ন সীমা আছে। কিন্তু আমরা যদি এই অঙ্কটা থেকে গড় বের করতে যাই, এই যে এই অঙ্কটাতে তো কোনো আমাদের শ্রেণী নিম্ন সীমা উচ্চ সীমা নাই, তাহলে আমরা করব কিভাবে? তো এই ধরনের অঙ্কগুলাকে বলা হচ্ছে গুরুত্ব উপাত্ত যুক্ত, এই যে গুরুত্ব যুক্ত উপাত্ত। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা কি করবো, ওই যে গণসংখ্যা, এই সংখ্যাটা আমরা এটা সেম সেমই রাখবো, এটাকে আমরা এফআই ধরবো, আর এই যে 70 এটাকে আমরা ডব্লিউ আই ধরবো। এই যে এই জন্য আমরা ডব্লিউ আই লিখছি, পরে একই নিয়ম অঙ্ক করে ফেলবো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বইতে একেবারে অঙ্কের শুরুতে লিখেই দেয় যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটা হচ্ছে এই যে সূত্র, এটাও আমরা জানি যে এ প্লাস সামেশন fi(ui/n)(h). তো এখানে ইউআইটা হচ্ছে মূলত ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতিটা হচ্ছে কি, যে আমরা যখন সারণী আঁকবো, এই সারণীতে সুবিধা মতো একটা জায়গায় আমরা হচ্ছে এই ধাপ বিচ্যুতি নিজেরাই জিরো ধরে নিব। তো আমরা যেই ঘরে জিরো ধরবো সেই ঘরের যে শ্রেণী মধ্যমান, যেমন এই অঙ্কটাতে দেখায় যে এটা একটা অঙ্ক এবং এখানে আমাকে বলে দিছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো এখানে আমি শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি বের করলাম। তারপর হচ্ছে fi(ui). এখন এই যে এখানে আমাদের গণসংখ্যা গুলো আছে, এখানে 1, 9, 21, 47, 52, 36, 19, 3। তো আমরা যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা দেখব সেই ঘরে মূলত জিরো ধরা হয়, বাট এটা হচ্ছে নিয়ম না। তুমি যে কোনো জায়গায় ধরতে পারবা, মানে যে কোনো জায়গায় আমি জিরো ধরতে পারবো, আমি চাইলে প্রথম ঘরেও জিরো ধরতে পারবো, শেষ ঘরেও জিরো ধরতে পারবো। বাট সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে যে ঘরে গণসংখ্যা সবচেয়ে বেশি সেখানে ধরা। আমি এই ঘরে গণসংখ্যা সবচেয়ে বেশি এখানে ধরে, এখানে জিরো ধরে, এইটার যে শ্রেণী মধ্যমানটা এই যে 20, এইটা হচ্ছে আমার আনুমানিক গড় এ এর মান। এবার এর উপরের দিকে আমরা -1, -2, -3, -4 লিখছি, নিচে হচ্ছে 1, 2, 3 লিখছি। And এটা কিভাবে লিখছি? এটা আসলে এই যে ধাপ বিচ্যুতির এই সূত্র দিয়ে, যে ধাপ বিচ্যুতি হচ্ছে কোন শ্রেণীর ধাপ বিচ্যুতি হচ্ছে সেই শ্রেণীর শ্রেণী মধ্যমান থেকে আনুমানিক গড়টা বিয়োগ করে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ। এটা করলে আমরা পাই। তো আমরা কখনোই সূত্র অ্যাপ্লাই করি না, আমরা হচ্ছে যে এখানে যেখানে জিরো ধরি তার উপরে গুলা মাইনাস লিখে দেয়, নিচে গুলো হচ্ছে প্লাস লিখে দিই। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের মধ্যক। তো মধ্যকও হচ্ছে দুই ক্ষেত্রে হইতে পারে, একটা হচ্ছে অবিন্যস্ত আর একটা হচ্ছে মানে শ্রেণী বিন্যস্ত নয়, মানে হচ্ছে সরাসরি সংখ্যা দেওয়া আছে, আর একটা শ্রেণী বিন্যস্ত মানে সারণী আকারে দেওয়া আছে। শ্রেণী বিন্যস্ত বলতে সারণী আকার। আচ্ছা, তো শ্রেণী বিন্যস্ত নয় এই ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম কাজই হচ্ছে ওই উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে সাজাবো। সাজানোর পরে এন জোড় হলে মধ্যক n+1/2 তম পদ, মানে তম পদ লিখবো, লিখার পরে ওই তম পদের জায়গায় যে মান আছে সেই মানটা বসাবো। আর এন জোড় হলে হচ্ছে n/2 প্লাস ওয়ান, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, মানে তম পদে মান বসাবো, তম পদে মান বসাবো, তারপরে তাদের যোগ করে 2 দ্বারা ভাগ করবো।
এখন যদি শ্রেণী বিন্যস্ত হয়, মানে সারণী আকারে দেওয়া আছে এবং শ্রেণী ব্যবধান থাকলে, সারণী আকারে দেওয়া আছে, শ্রেণী ব্যবধান থাকলে আমরা হচ্ছে মধ্যকের সূত্র লিখবো L+N/2 - FC × H/F। আচ্ছা, এখন শ্রেণী বিন্যস্ত কিন্তু শ্রেণী ব্যবধান নাই, তার মানে এই অঙ্কটা হচ্ছে এরকম। শ্রেণী বিন্যস্ত কিন্তু হচ্ছে শ্রেণী ব্যবধান নাই, মানে সারণী আকারে দেওয়া আছে কিন্তু আমি সেখান থেকে শ্রেণী ব্যবধান এইচ এর মান বের করতে পারবো না, যে এইটা থেকে আমাদের মধ্যক বের করতে হবে। এখানে এটাকে শ্রেণীতে বিন্যস্ত করে দিতে মানে সারণী আকারে লিখে দিচ্ছি, কিন্তু এখানে কোনো আমি এইচ বের করতে পারবো না। তখন এই ক্ষেত্রে আমরা যেটা করবো, এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে আহ এই যে সূত্রটা মানে এন জোর বিজোড়ের সূত্রগুলাই লিখবো। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যখনই আমরা সারণী থেকে মধ্যক বের করব, তখন সবসময় ক্রমযোজিত গণসংখ্যার এই সারণীর ঘরটা আমাদের বের করতে হবে। আমি আবার বলি, যখন সারণী থেকে মধ্যক বের করতে দিবে, হোক সেটাতে শ্রেণী ব্যক্তি বের করা যাচ্ছে বা যাচ্ছে না, তখন আমাকে ফার্স্টলি হচ্ছে কি করতে হবে, এটা সারণী বের করতে হবে। এরপরে যেহেতু এখানে শ্রেণী ব্যবধান মানে এইচ এর মান বের করা যাবে না, এল এর মান বের করা যাবে না, তাই আমি এখানে হচ্ছে ওই এন জোড় বিজোড়ের সূত্র লিখবো, যেমন এখানে স্যাররা করছে এন বিজোড় বা এন জোড় যা আসবে সেই সূত্র দিয়ে আমি অঙ্ক করবো। এবার হচ্ছে প্রচুরক। তো প্রচুরকের বিষয়ে যদি আমরা বলি, প্রচুরক হচ্ছে কি, যে কোনো পরিসংখ্যানে যে উপাত্তগুলো, একটা পরিসংখ্যানে যে উপাত্তগুলো হচ্ছে সর্বাধিকবার থাকবে তাই হচ্ছে প্রচুরক। এখন এটা হচ্ছে যদি সেগুলো শ্রেণীবিন্যস্ত না হয়, কিন্তু যদি শ্রেণীবিন্যস্ত হয় তখন সূত্র হচ্ছে L+F1/F1+F2 × H। এখন এটা নিয়ে একটু কথা আছে, কারণ এখানে আমরা ভুল করি। যেমন কোন একটা ডাটা গুলো হচ্ছে এরকম 2, 3, 4, 1, 0, 2। এখানে যদি আমি প্রচুরকের কথা বলি, তাহলে আমার প্রচুরক হচ্ছে 2, কারণ 2 সর্বাধিক 2 বার আছে। আচ্ছা, আমি যদি এবার একটু চেঞ্জ করি, যেমন এখানে আহ, আবার একটা 2 দিলাম, তারপর একটা 4 দিলাম, একটা 3 দিলাম, তারপর 1 দিলাম, 0 দিলাম, তারপরে আরেকটা 4 দেয়া। তাহলে এখন 2, 3, 4, 1, 0, 2, 2, 4, 3, 1, 0, 4, এখানে আমাদের প্রচুরক কত? তো এখানে আমাদের প্রচুরক হবে যে এখানে 2 আছে একবার, দুইবার, তিনবার, 4ও আছে একবার, দুইবার, তিনবার, তাহলে এখানে প্রচুরক হচ্ছে 2 এবং 4। কিন্তু যদি আমি এখানে এই 2টা বাদ দিয়ে দিলাম, এই 2টা বাদ দিয়ে দিলাম, এই 4টা বাদ দিয়ে দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, মানে শুধু এগুলা উপরের গুলা থেকে বললাম, এখানে প্রচুরক কত? তো এখানে আমি দেখতেছি যে এখানে হচ্ছে এই 2 একবার আছে, 3 একবার আছে, 4 একবার আছে, 1 একবার আছে, 0 একবার আছে। তাহলে আমার এখানে প্রচুরক নাই, মানে আমাকে উত্তর লিখতে হবে প্রচুরক নেই। প্রচুরক নেই মানে এখানে আমি এটা লিখতে পারবো না যে প্রচুরক শূন্য। তারপর যেখানে 0 না, এখানে অন্য একটা ডিজিট আছে। আমি হচ্ছে আরেকটু বোঝানোর জন্য এখানে যেমন আমি 6 দিয়ে দিলাম, তো আমি এখানে লিখতে হবে প্রচুরক নেই, কারণ এখানে সবাই একবার করে আছে। তো বিষয়টা হচ্ছে, ওই গসাগু নির্ণয়ের সময় কখনো গসাগু শূন্য হয় না, সর্বনিম্ন গসাগু 1 হয়। তো এখানে আমরা যখন প্রশ্ন করব অবিন্যস্ত উপাত্ত থেকে, মানে আহ, শ্রেণীবিন্যস্ত নয়, মানে সরাসরি ডাটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো সংখ্যা সর্বাধিকবার না থাকে, তাহলে সেখানে আমরা লিখবো প্রচুরক নেই, কখনোই লিখবো না 0। এইটা হচ্ছে আমারই। তো আমি হচ্ছে পরবর্তী ক্লাসে আর কি ম্যাথ করে এই যে আজকে যতটুকু আলোচনা করলাম এগুলো হচ্ছে একটু ব্যাখ্যা করবো আর কি। তো আজকে এই পর্যন্তই থাকুক। আসসালামু আলাইকুম।